তো আমরা মাধ্যমিকের লাইটের যে অংশটা রয়েছে, আলোর যে অংশটা রয়েছে সেটা আমরা ডিসকাস করছিলাম বেসিক্যালি। তো এর আগের ক্লাসে আমরা অনেকটাই করে ফেলেছিলাম। আলোর যে প্রতিসরণের সূত্র সেটা আমরা স্টার্ট করেছিলাম এবং স্নেলের সূত্রটা পড়েছিলাম। তো নেক্সট পার্টটা যেটা বাকি রয়ে গেছে সেটা আমরা আজকের ক্লাসে শেষ করে নেবো অবশ্যই। তো দেখো আগের ক্লাসে যেটা আমি লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে স্নেলের সূত্র, এবং তোমাদেরকে আমি স্নেলের সূত্র কীভাবে মনে রাখতে হবে সেটাও বলেছিলাম। দেখো জেনারেলি স্নেলের সূত্র আমরা এইভাবে পড়ি, নয় কি, কি সাইন আই আপন সাইন আর ইকুয়াল টু মিউ। আমরা এইভাবে পড়তে অভ্যস্ত, এখানে মিউটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। কিন্তু দেখো জেনারেলভাবে আমরা যদি স্নেলের সূত্রটাকে বলি, তাহলে আমি বলেছিলাম যে স্নেলের সূত্র আমরা এইভাবে লিখি যে মিউ ওয়ান ইন্টু সাইন আই ওয়ান ইকুয়াল টু মিউ টু ইন্টু সাইন আই টু, এইভাবে আমরা পড়ব। ওকে, তো এটা হচ্ছে জেনারেল ফর্ম, মানে দুটো মাধ্যম অবশ্যই থাকবে। তো আলোর যখন প্রতিসরণ হবে দুটো মাধ্যম থাকবে, এটা যদি মিডিয়াম ওয়ান হয় এবং এটা যদি মিডিয়াম টু হয়, এটা যদি বিভেদ তল হয়, তাহলে এই দিকে যদি আপতিত রশ্মি হয় তাহলে এই দিকের কোণটাকে যদি আমরা আই ওয়ান বলি, এই দিকের প্রতিসরাঙ্ক যদি মিউ ওয়ান বলি, তাহলে এই দিকের যে কোণটা হবে সেটাকে আই টু বলছি আমি। জেনারেলি এটা অভিলম্বের দিকে সরে আসে যদি এটা ঘন মাধ্যম হয়, আর অভিলম্ব থেকে দূরে সরে যায় যদি দ্বিতীয় মাধ্যমটা লঘু মাধ্যম হয়। কিন্তু প্রথমটা লঘু দ্বিতীয়টা ঘন হলে এরম হয়, আদারওয়াইজ উল্টো হবে। কিন্তু স্নেলের সূত্রের কোনো পরিবর্তন হবে না, মিউ ওয়ান সাইন আই ওয়ান ইকুয়াল টু মিউ টু সাইন আই টু। এটা আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম যে যেই দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল। ওকে, মিউ ওয়ান ইন্টু সাইন আই ওয়ান, তো এই দিকের যদি মিউ টু হয় তাহলে মিউ টু ইন্টু সাইন আই টু। তো এইখান থেকে আমরা লিখতে পারবো কীভাবে, দেখো যে জেনারেলি সাইন আই ওয়ান আপন সাইন আই টু, যেটা হচ্ছে ইকুয়াল টু মিউ টু আপন মিউ ওয়ান। আর এখানে যে মিউ টু আপন মিউ ওয়ান, এইটাকে আমরা সাধারণত ওয়ান মিউ টু লিখে থাকি। এই যে ওয়ান মিউ টু যার কথা বলছি, যেটা হচ্ছে ইকুয়াল টু আসলে মিউ টু আপন মিউ ওয়ান, এইটা আসলে কি না প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক নয়, প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওকে, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এইটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে সূত্রটাকে যদি তোমরা এইভাবে লিখো না, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ওকে, এবারে দেখো এই ওয়ান মিউ টু যদি মিউ টু আপন মিউ ওয়ান হয়, এটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, তাহলে বুঝতেই পারছো টু মিউ ওয়ান আমরা কি লিখবো না মিউ ওয়ান আপন মিউ টু। তাহলে এটা উল্টো হবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে দেখো এই পাশে যেটা আছে খেয়াল করে দেখো, এটা মনে রাখার একটা উপায় আছে। এই পাশে যেটা আছে দেখো, সেই সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের আমরা কথা বলছি। এই পাশে যেটা আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বলছি। আর এই যার সাপেক্ষে সেটা লেফট সাইড লিখেছি দেখো। তাহলে এখানে মিউ টু মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে ওয়ানের সাপেক্ষে। মিউ ওয়ান প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। ওকে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবং একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, এই দুটো যদি আমরা মাল্টিপ্লিকেশন করি সবসময় ওয়ান হবে। ওয়ান মিউ টু ইন্টু টু মিউ ওয়ান, দেখো ভেবে দেখো ওয়ান মিউ টু ইন্টু টু মিউ ওয়ান, এটা মানে কি ওয়ান মিউ টু মানে দেখো মিউ টু আপন মিউ ওয়ান ইন্টু টু মিউ ওয়ান মানে কত মিউ ওয়ান আপন মিউ টু। তাহলে দেখো এইগুলো হচ্ছে সব কেটে যাবে, নয় কি মিউ টু মিউ টু মিউ ওয়ান কেটে গেল, তাহলে ওয়ান হয়ে গেল। তার মানে ওয়ান মিউ টু ইজকাল টু টু মিউ ওয়ান, তাহলে ইন্টু ওয়ান বাই টু মিউ ওয়ান, অর্থাৎ প্রথমে এইভাবে এইভাবে ভাবো। তাহলে তাহলে ওয়ান মিউ টু ইন্টু টু মিউ ওয়ান ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে দেখো ওয়ান মিউ টু ইকুয়াল টু অবশ্যই ওয়ান বাই টু মিউ ওয়ান। এই রিলেশনটা একটু মনে রাখবে। শুধু যেটা দুটো মাধ্যমের ক্ষেত্রে হবে তা না, অনেকগুলো যদি পরপর মাধ্যম থাকে, মনে করো প্রথম মাধ্যম, প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, তৃতীয় মাধ্যম দিয়ে যদি আবার প্রথম মাধ্যম হয়ে যায়। ওকে, প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, তৃতীয় মাধ্যম, আবার প্রথম মাধ্যম হয়ে গেল। তাহলে দেখো পরপর কি হবে, ওয়ান মিউ টু, তাহলে প্রথম দুটো মাধ্যমের ক্ষেত্রে বললে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথমের সাপেক্ষে ওয়ান মিউ টু। তারপর আমরা বলতে পারি তৃতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় সাপেক্ষে, তাহলে কত হবে টু মিউ থ্রি। তারপরে আমরা আবার বলতে পারি প্রথম মাধ্যমের তৃতীয় মাধ্যমের সাপেক্ষে, তাহলে কত হবে থ্রি। এদেরও যদি আমরা মাল্টিপ্লাই করি দেখো, তাহলেও কিন্তু ওয়ান হবে। কি করে দেখো, ইকুয়াল টু এটা কত হবে মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু মিউ থ্রি বাই মিউ টু ইন্টু মিউ ওয়ান বাই মিউ থ্রি। তাহলে দেখো কেটে যাচ্ছে না, মিউ ওয়ান কেটে গেল, মিউ থ্রি কেটে গেল, মিউ টু কেটে গেল ওয়ান। তার মানে দেখো এই প্রথমটা আর শেষটা যদি একই থাকে, অর্থাৎ প্রথম মাধ্যম দেখো আর শেষ মাধ্যম যদি একই থাকে,
এবং পরপর পরপর যদি আমরা একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের যে প্রতিসরাঙ্কগুলো, মানে যে আপেক্ষিক প্রতিসরাঙ্কগুলো আছে, সেগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সবসময় 1 আসবে। এই বিষয়টা একটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলার মতো কাজ করবে, বিশেষ করে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এইটা আসে, 3টে মাধ্যম পর্যন্ত যায় না। ওকে, কিন্তু এই যে আমি মাধ্যমগুলো বলেছি, দেখো এই মাধ্যমগুলো সবসময় যেরকম প্যারালাল হবে তার কোনো মানে নেই। এরকমও হতে পারে যে প্রথম মাধ্যমটা এরম রয়েছে, দ্বিতীয় মাধ্যমটা এরম রয়েছে, এরম রয়েছে, দ্বিতীয় মাধ্যমটা এরম রয়েছে, এরমও হতে পারে। তো মাধ্যম যে সবসময় প্যারালাল হয় তার কোনো মানে নেই। কিন্তু যদি প্যারালাল হয় তাহলে এখানে আরও একটা বিশেষ বৈশিষ্ট্য কাজ করে। কি বৈশিষ্ট্য? না, যদি কতকগুলো পরপর এরকম প্যারালাল মাধ্যম থাকে এবং যদি আলোক রশ্মি এভাবে প্রথম মাধ্যমে প্রবেশ করে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, দ্বিতীয় মাধ্যম, তৃতীয় মাধ্যম, আবার প্রথম মাধ্যম, তাহলে বারবার কি হবে? বারবার রিফ্র্যাকশন হবে, বারবার রিফ্র্যাকশন হবে, কিন্তু ফাইনালি কি হবে? এ তো নির্গমন করবে, এবং এই নির্গমন করছে যে মাধ্যমে আর যে মাধ্যম থেকে ঢুকেছে, এই দুটো মাধ্যম যদি একই হয় তাহলে এই আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি সবসময় প্যারালাল হবে। এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রমাণ তোমাদের পরীক্ষায় দেয়, যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে। এটা দেখাও। এটা কখন সম্ভব? যদি প্রথম মাধ্যম শেষ মাধ্যম একই থাকে এবং যে মাধ্যমগুলোর মধ্য দিয়ে পাস করবে সেই মাধ্যমগুলো যদি পরস্পরের সঙ্গে প্যারালাল থাকে, সমান্তরাল থাকে, তাহলে কিন্তু আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি কিন্তু সমান্তরাল হবে। দেখো এটা আমরা প্রমাণ করব একটু, ঠিক আছে? এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারবো? দেখো, সাপোজ আমরা এখানে 3টে মাধ্যম নিই প্রমাণ করার জন্য, বেশি মাধ্যম নিয়ে কাজ নেই। ওকে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, হলো, যার প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। এটা দ্বিতীয় মাধ্যম, যার প্রতিসরাঙ্ক μ2। এটা তৃতীয় মাধ্যম, যার প্রতিসরাঙ্ক μ3। এটা আবার প্রথম মাধ্যমে চলে এলো, যার প্রতিসরাঙ্ক μ1। ঘটে তো? এবার দেখো, মনে করো আমি ধরে নিচ্ছি যে μ1-এর থেকে μ2 বেশি, μ2-র থেকে μ3 বেশি, তার মানে আমরা যত ভেতরের দিকে যাচ্ছি ঘন মাধ্যমের দিকে যাচ্ছি। তাহলে আলোক রশ্মির যে জার্নিটা হবে, আলোক রশ্মির যে জার্নিটা হবে সেইটা কী রকম হবে? দেখো, আলোক রশ্মির যে জার্নিটা হবে সেইটা কীরকম হবে দেখো, তোমরা বুঝতে পারবে। সেক্ষেত্রে দেখো, মনে করো প্রথম মাধ্যম থেকে এইভাবে এইখান অবধি এলো, এবারে কি হবে? এইবারে দেখো এ একটু অভিলম্বের দিকে সরে আসবে। ওকে, তাহলে এর অভিলম্বটা কোনখানে হবে? এইটা হয়ে গেল, দেখো এর অভিলম্ব, এর অভিলম্ব। ওকে, এইটা হয়ে গেল এর অভিলম্ব, এই জায়গাটায়। তাহলে অভিলম্বের দিকে সরে আসবে মানে কি? এই দিকে আসবে। তাহলে এইখান থেকে যখন এ কিন্তু যাবে, এই দিকে কিন্তু একটু সরে আসবেই। হয়েছে? আবার দেখো এইখানে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, এইখানে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এ আবার অভিলম্বের দিকে সরে আসবে, কারণ আবার বেশি ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে আবার একটু অভিলম্বের দিকে কিন্তু সরে আসবে। তারপর এইখানে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি ফাইনালি, তাহলে কি হবে? এইখানে আবার এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এদিকে সরে যাবে। ক্লিয়ার? তাহলে দেখি এই যে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি এবং যে প্রতিসৃত রশ্মি বা নির্গত রশ্মি, এইটা হয়ে গেল আমাদের আপতিত রশ্মি, আর এইটা হয়ে গেল নির্গত রশ্মি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটো হচ্ছে যে পরস্পরের সঙ্গে সমান্তরাল। তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে, ভেবে দেখো, আর এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সে দুটো সমান হবে। তাহলে যদি আমি এইখানে অ্যাঙ্গেলটা I1 মনে করি, তাহলে এইখানে তারপরে মনে করো প্রতিসরণের পর এখানে প্রতিসরণ কোণটা আমি I2 ধরে নিলাম, তাহলে I1 এর পর I2। আবার এইটা যদি I2 হয় বাই ডিফল্ট, মানে একান্তর কোণ যেহেতু, তাহলে এইটাও কিন্তু I2 হবে। তাহলে এইখানে যদি এইটা আপতন কোণ হয়, এইটা হয়ে যাবে প্রতিসরণ কোণ, দেখো I3। আবার এইটা যদি I3 হয় বাই ডিফল্ট এটা I3। আবার এইটা I3 হলে আমরা নির্গমন কোণটাকে ফাইনালি I4 ধরলাম। কি প্রমাণ করতে হবে বলো তো? I1 ইকুয়াল টু I4। কারণ দেখো I1 I4 যদি ইকুয়াল হয়, এর অর্থ কি না, আপতিত রশ্মি অনুভূমিকের সঙ্গে যা কোণ করে এবং নির্গত রশ্মি অনুভূমিকের সঙ্গে যা কোণ করে রয়েছে সেটা সমান, অর্থাৎ অবশ্যই I1 ইকুয়াল টু I4। তাহলে দেখো যদি আমরা রিপিটেডলি স্নেলের সূত্র প্রয়োগ করি পরপর মাধ্যমগুলোতে, তাহলে প্রথমে যদি আমরা প্রথম এবং দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে স্নেলের সূত্র ইউজ করি, তাহলে μ1 ইন্টু সাইন I1 হবে। কি হবে? μ1 ইন্টু সাইন I1 ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমে μ2 ইন্টু সাইন I2। এই জন্য আমি বলছিলাম যে আমরা এইভাবে মনে রাখবো স্নেলের সূত্র, দেখো কত সুবিধা। μ1 ইন্টু সাইন I1, μ2 ইন্টু সাইন I2। এবার বলো দ্বিতীয় এবং তৃতীয় মাধ্যমের ক্ষেত্রে যদি ইউজ করি, এইটা কি হলো? এটা প্রথম ও দ্বিতীয় মাধ্যম, এইটা আমরা ইউজ করলাম প্রথম ও দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে। এবার যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় মাধ্যমের জন্য অ্যাপ্লাই করি সেম বিষয়, দেখো দ্বিতীয় এবং তৃতীয় মাধ্যমের জন্য
তাহলে দ্বিতীয় মাধ্যমে কি হবে মিউ টু ইন্টু সাইন আই টু, দ্বিতীয় মাধ্যমে হয়ে যাবে মিউ টু ইন্টু সাইন আই টু, তৃতীয় মাধ্যমে হয়ে যাবে মিউ থ্রি ইন্টু সাইন আই থ্রি। কিন্তু কিন্তু যদি এই ইকুয়েশনটাকে দেখো মিউ টু ইন্টু সাইন আই টু আর মিউ ওয়ান ইন্টু সাইন আই ওয়ান একই, কাজে মিউ টু সাইন আই টুর জায়গায় আমি মিউ ওয়ান সাইন আই ওয়ান লিখতে পারি, মিউ ওয়ান সাইন আই ওয়ান লিখতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু মিউ থ্রি ইন্টু সাইন আই থ্রি। এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 বলছি, এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। ফাইনালি দেখো তৃতীয় এবং প্রথম মাধ্যমের জন্য যদি আমরা ইকুয়েশন লিখি, তৃতীয় এবং প্রথম মাধ্যম, তৃতীয় এবং প্রথম, অ্যাকচুয়ালি চতুর্থ হওয়া উচিত ছিল কিন্তু এটা আবার প্রথম হয়ে গেছে। তাহলে দেখো এখানে কত হবে মিউ থ্রি ইন্টু সাইন আই থ্রি, কি হবে মিউ থ্রি ইন্টু সাইন আই থ্রি ইকুয়াল টু এখানে কত হবে মিউ ওয়ান ইন্টু সাইন আই ফোর, মিউ ওয়ান ইন্টু সাইন আই ফোর। এবারে দেখো মিউ থ্রি সাইন আই থ্রি কত, দ্বিতীয় ইকুয়েশন থেকে দেখো মিউ থ্রি সাইন আই থ্রি আর মিউ ওয়ান সাইন আই ওয়ান সেম, তাহলে এখানে লিখতে পারি আমরা মিউ ওয়ান সাইন আই ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান সাইন আই ফোর। তাহলে দেখো মিউ ওয়ান কেটে গেল, তাহলে সাইন আই ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে সাইন আই ফোর। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একদম ডাইরেক্ট দেখো আই ওয়ান ইকুয়াল টু আই ফোর। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল আপতন কোণ এবং নির্গমন কোণ সমান। আর আপতিত কোণ এবং নির্গমন কোণ সমান এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। তাহলে যদি এটা তোমাদের পরীক্ষাতে আসে তোমরা নিশ্চয়ই করতে পারবে যে পরপর পরপর মাধ্যমগুলোতে কি করবে না স্নেলের সূত্র ইউজ করবে, তাহলে হয়ে যাবে। ওকে, ভেরি গুড। নেক্সট দেখো আমরা প্রতিসরাঙ্কের যে ডেফিনেশন, সেই প্রতিসরাঙ্কের ডেফিনেশন যদি বলি জেনারেল ডেফিনেশন, এমনিতে তোমাদের অনেক সময় মনে হতে পারে যে স্নেলের সূত্রে তো আমরা পড়েছি সাইন আই আপন সাইন আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা হচ্ছে যে মিউ, কিন্তু এইটা হচ্ছে স্নেলের সূত্র, এটা মিউর ডেফিনেশন নয়। তাহলে মিউ যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা হচ্ছে কি না প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি। কিন্তু এই যে প্রতিসরাঙ্কের কথা বলছি এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক, খেয়াল রাখতে হবে। এটা কি, এটা হচ্ছে যে পরম প্রতিসরাঙ্ক। দুটো প্রতিসরাঙ্ক আমরা বলেছিলাম, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক আর একটা হচ্ছে আপেক্ষিক। পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, সি আপন ভি মানে কি, সি হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি কি, সি হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ। ভি তাহলে কি না যে মাধ্যমের যে মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বলছি ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। ওকে, ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, আসলে শূন্য মাধ্যমে আলোর বেগ এটা ফিক্সড, সবসময় মনে রাখবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর যে মাধ্যমটার কথা বলছে সেই মাধ্যমে আলোর বেগ আলাদা হতে পারে, তার উপরে ডিপেন্ড করবে এটা। তাহলে দেখো মিউ সমান যদি সি বাই ভি হয় তাহলে মিউ হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। মনে করো আমার কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক চাই, তাহলে মিউ জি মানে জি মানে হচ্ছে গ্লাস, কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক চাই, তাহলে আমরা কি বলবো মিউ জি ইকুয়াল টু সি আপন ভিজি, কারণ সি তো কনস্ট্যান্ট, ভিজি কি কাচ মাধ্যমে আলোর বেগ। তেমনি যদি আমরা জল মাধ্যমে বলি তাহলে মিউ ডাব্লিউ দ্যাট ইজ সি আপন ভি ডাব্লিউ, এভাবে আমরা লিখতে পারি। তেমনি বলো যে দুটো মাধ্যমের কথা বলি তাহলে প্রথম মাধ্যমে মিউ ওয়ান কত হবে সি বাই ভি ওয়ান, দ্বিতীয় মাধ্যমে মিউ টু কত হবে সি বাই ভি টু। তাহলে যদি এদের অনুপাত নিই মানে 1 মিউ টু, যেটা আমরা জানি আপেক্ষিক প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, সেটা কত হয় মিউ টু বাই মিউ ওয়ান। সেটা আমরা কী করে পাবো দেখো এখান থেকে পেয়ে যাবো মিউ টু বাই মিউ ওয়ান, তার মানে সি বাই ভি টু ইন্টু মিউ ওয়ান যদি হয় নিচে তাহলে এটা ভি ওয়ান ইন্টু সি, সি কেটে গেল মানে ভি ওয়ান আপন ভি টু, ভি ওয়ান আপন ভি টু। তাহলে দেখো মিউ টু আপন মিউ ওয়ান বা যেটাকে আমরা বলি 1 মিউ টু, সেটা আসলে হচ্ছে যে ভি ওয়ান আপন ভি টু। তাহলে মিউর সঙ্গে একটা ভি এর রিলেশন পেয়ে গেলাম, দেখো মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান আপন ভি টু। তাহলে মিউর সঙ্গে ভি এর ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন নাকি, মিউ সমানুপাতিক কি হচ্ছে 1 বাই ভি, 1 বাই ভি দেখো উল্টো আছে মিউ টু মিউ ওয়ান ভি ওয়ান ভি টু। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে ঘন মাধ্যমে কি হবে আলোর বেগ কম হবে, কিন্তু লঘু মাধ্যম মানে মিউ যদি কম হয় তাহলে ভি বেশি হবে। ওকে, তাহলে সবসময় ঘন মাধ্যমে আলোর বেগ লঘু মাধ্যমের তুলনায় কম হয়। ওকে, তো শূন্য মাধ্যম তো সবচাইতে লঘু মাধ্যম, তো ওই জন্য এখানে আলোর বেগ সবচাইতে বেশি, আলোর বেগ এর থেকে বেশি হতে পারে না, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেশি, এটা ম্যাক্সিমাম। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে যে পরম প্রতিসরাঙ্ক আর এটা হচ্ছে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবারে দেখো আলোকে আমরা অনেক সময় তরঙ্গ হিসাবেও ভাবি, আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তোমরা শুনে থাকবে, এই হিসাবে ভাবি। ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে,
যেরকম আমি প্রথমে অপটিক্সের বিভিন্ন পার্ট বলেছিলাম, যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, কোয়ান্টাম আলোক বিজ্ঞান। তো আমরা বেশি ডিটেলস সেগুলোতে যাব না। তোমরা এইটুকু জেনে রাখো যে আলোকে অনেক সময় আমরা তরঙ্গ হিসেবে ভাবি। তাহলে আলোক যদি আমরা তরঙ্গ হিসেবে ভাবি, তাহলে ভি এর সঙ্গে একটা ল্যামডার সম্পর্ক থাকবে। তোমরা জানো, তোমরা সাউন্ড চ্যাপ্টারে পড়েছিলে নিশ্চয়ই ক্লাস 9-এ, যে কোনো একটা তরঙ্গের বেগ যদি ভি হয়, কম্পাঙ্ক যদি এন হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে ভি এন এবং ল্যামডার মধ্যে এটা একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এইখানে একটা বিশেষ বিষয় তোমাদের মনে রাখা প্রয়োজন, এই যে কম্পাঙ্কের কথা বলছি, এই কম্পাঙ্ক কিন্তু সবসময় ধ্রুবক হয়। অর্থাৎ আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, মনে করো আলো কি হচ্ছে, আমরা দেখলাম যে প্রতিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, যে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করছে। আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, দেখো স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যদি ভি1 হয় এখানে ভি2 হয়ে যাবে। ওকে, এর প্রতিসরাঙ্ক আলাদা, এখানে মিউ1 হলে এখানে মিউ2 হয়ে যাবে। কিন্তু কম্পাঙ্ক একই থাকে, কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, এটা খেয়াল রাখবে। কেন? কারণ কম্পাঙ্ক হচ্ছে সোর্সের উপর নির্ভরশীল, যে উৎস থেকে আলোটা সৃষ্টি হয়েছে সেই উৎসের উপরে কম্পাঙ্ক নির্ভরশীল। কম্পাঙ্ক কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল নয়, তাহলে কম্পাঙ্ক একই থাকবে। তাহলে এখন যদি মনে করো যে এই মাধ্যমে যখন লাইট ছিল, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, আর এই মাধ্যমে যদি ল্যামডা2 হয়, ওকে, ল্যামডা1 ল্যামডা2, তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভি1 ইজ ইকুয়াল টু এন ল্যামডা1, এবং আমরা লিখতে পারি ভি2 দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু এন ল্যামডা2। তাহলে দেখো এইখান থেকে আমরা যদি অনুপাত নিই, তাহলে দেখো ভি1 আপন ভি2 কত হয়ে যাবে, দেখো ল্যামডা1 আপন ল্যামডা2। কিন্তু দেখো মিউ কি ছিল এদিকে, মিউ2 আপন মিউ1, এইটা আবার সমান কি ছিল, 1 মিউ2। তাহলে এই সম্পর্কটা তোমরা একসঙ্গে মনে রাখতে পারো, যে 1 মিউ2 মানে মিউ2 আপন মিউ1, মানে ভি1 আপন ভি2 মানে ল্যামডা1 আপন ল্যামডা2। সরি, এখানে মিউ2 লেখা হয়ে গেছে, এটা আসলে ল্যামডা2। ওকে, এই সম্পর্কটা তোমরা মনে রাখতে পারো। এইখান থেকে দেখো, যেমন আমরা একটু আগেই পেয়েছিলাম যে এই দুটো থেকে যে ভি হচ্ছে সমানুপাতিক 1/ল্যামডা, তেমনি আমরা এই দুটো থেকে কি পাবো, দেখো মিউ কিন্তু সমানুপাতিক 1/ল্যামডা। মানে মানে কি, যদি আমরা বলি যে 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 মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, সেই মাধ্যমে কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। ওকে, তাহলে ল্যামডা কিন্তু মিউর উপরও ডিপেন্ড করে, এবং ল্যামডা মিউর উপর ইনভার্সলি ডিপেন্ড করে এইভাবে। তাহলে এই দিক বরাবর যদি আমি মিউ বলি, এই বরাবর যদি আমি ল্যামডা বলি, তাহলে মিউর সঙ্গে ল্যামডার যে লেখচিত্র এরকম হবে। সিমিলারলি যদি কেউ ভি এর সঙ্গে ল্যামডার লেখচিত্র অঙ্কন করতে দেয়, সেম টাইপেরই হবে। ওকে, সেম টাইপেরই হবে, এরম টাইপেরই হবে। এটার অর্থ কি, দেখো যত ল্যামডা চেঞ্জ হচ্ছে ভি তত কমছে, যত ল্যামডা বাড়ছে ভি তত মিউ তত কমছে, বা ভি তত কমছে। এছাড়াও দেখো এই যে মিউ সমানুপাতিক 1/ল্যামডা, তাহলে এখানে যদি আমরা একটা কনস্ট্যান্ট দিই, কনস্ট্যান্টটাকে যদি আমরা এ বলি, তাহলে a/ল্যামডা হয়ে যাবে, মিউ ইকুয়াল টু, এইটা যেমন মিউর সঙ্গে ল্যামডার সম্পর্ক, তেমনি বিজ্ঞানী কোশি মিউর সঙ্গে ল্যামডার আরেকটা সম্পর্ক দিয়েছিলেন। অ্যাকর্ডিং টু কোশি সূত্রটা কী ছিল না, মিউ ইকুয়াল টু a প্লাস b/ল্যামডা স্কোয়ার। দেখো এইখানে যেমন সিম্পল a/ল্যামডা বলছে, এখানে a প্লাস b/ল্যামডা স্কোয়ার বলছে। তো মিনিংটা অলমোস্ট দেখো, ফিজিক্যাল সিগনিফিকেন্টটা অলমোস্ট একই, কারণ এখানেও দেখো ল্যামডা যদি বেশি হয় তাহলে মিউ কী হবে, কম হয়ে যাবে। এখানেও তাই হচ্ছিল যে ল্যামডা যদি বেশি হয় মিউ কম হয়ে যাবে, কিন্তু ফর্মুলাটা একটু আলাদা রয়েছে। এর বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা এখানে ডিসকাস করবো না। বিভিন্ন সায়েন্টিস্ট আলাদা আলাদা থিওরিতে মিউ এরকম ডিফারেন্ট রিলেশন পাওয়া যায় মিউর সঙ্গে ল্যামডা, সেগুলো আলাদা বিষয়, হায়ার স্টাডির বিষয়, আমরা সেখানে যাব না। এইটুকু তোমাদের মনে রাখলে যথেষ্ট, যে মিউ হচ্ছে ল্যামডার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আর এর থেকে একটু মোর প্রিসাইজ ফর্মে যদি আমরা মিউর এক্সাক্ট রিলেশন চাই, তাহলে মিউ ইকুয়াল টু a প্লাস b/ল্যামডা স্কোয়ার। ওকে, দিস ইজ অল, দিস ইজ এনাফ ফর ইউ, ফর আ মাধ্যমিক ক্যান্ডিডেট। ওকে, এখন দেখো এই যে আমি এতক্ষণ পর্যন্ত পড়লাম প্রতিসরণ সম্পর্কে, কয়েকটা আমরা নিউমেরিক্যাল সলভ করব। ওকে, মানে প্রবলেম সলভ করব। তো দেখো তোমাদের এই জায়গাটা থেকে প্রবলেম পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো মানে এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। কি বলছে দেখো, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দেওয়া আছে। ওকে, তাহলে মনে করো এটা যদি আমার মাধ্যম হয়, এটা যদি অভিলম্ব হয়, এটা যদি আপতিত রশ্মি হয়, তাহলে এই কোণটা যদি আমার 45 ডিগ্রি হয়, তাহলে আমার এই দিকের কোণটা 30 ডিগ্রি হবে। এদিকের কোণটা কম, মানে অভিলম্বের দিকে সরে আসবে, তার মানে এইটা অবশ্যই লঘু মাধ্যম, এই থেকে বোঝা যাচ্ছে। যদিও আমার এখানে বোঝার প্রয়োজন নেই, তবু আমি বলে দিলাম যে এটা যেহেতু আমরা বুঝতেই পাচ্ছি, ওইটা লঘু এইটা ঘন। আচ্ছা, এই দিকের প্রতিসরাঙ্ক যদি আমরা মিউ1 বলি, এই দিকে যদি মিউ2 বলি, আমাদেরকে নির্ণয় করতে হয় কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ2 কার সাপেক্ষে, প্রথমের সাপেক্ষে। তাহলে 1 মিউ2 মানে আমাকে নির্ণয় করতে হবে মিউ2/মিউ1 ইকুয়াল টু কত। কি করে পাবো, স্নেলের সূত্র যদি আমরা ইউজ করি, আমি আগে বললাম কীভাবে স্নেলের সূত্র ইউজ করবে, যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল, মানে মিউ1 সাইন 45 ডিগ্রি, মিউ1 সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু এদিকের কী হবে, মিউ2 ইন্টু সাইন 30। তাহলে দেখো মিউ1 ইন্টু সাইন 45 হচ্ছে 1/√2 ইকুয়াল টু মিউ2 সাইন 30 হচ্ছে
1/2, তাহলে এখান থেকে μ2/μ1, μ1টা ওইদিকে নিয়ে চলে যাও, 2টাকে এইদিকে নিয়ে এসো, 2/√2 ইকুয়াল টু μ2/μ1। তার মানে আসলে কি হচ্ছে দেখো, আসলে কি হচ্ছে না μ2/μ1 যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/√2, একটা √2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2√2/2, হ্যাঁ না, উপর নিচে যদি √2 দিয়ে গুণ করি তাহলে দেখো 2 2 কেটে গেল, তার মানে √2, তাহলে দেখো √2 মানে কত 1.41, তার মানে কি বুঝলে যে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে যে 1.41। ওকে, তো এইভাবে আমরা ইজিলি সলভ করতে পারি। স্নেলের সূত্রটা আমি বারবার বলছি ওইভাবে ইউজ করবে, তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো, জল মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 2.25 × 10⁸ মিনিট। জল মাধ্যমে মানে একটা VW আমরা বলবো, দ্যাট ইজ ইকুয়াল টু 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক কত, মানে μW আমাকে নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে, বায়ুতে আলোর বেগ মানে c দেওয়া আছে দেখো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা না দেওয়া থাকলে তোমাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, মিউর সঙ্গে CV এর আমি রিলেশন বলেছিলাম এখনই, মিউ ইকুয়াল টু c/v, তাহলে μW ইকুয়াল টু কত হবে c/VW, নির্ণয় করতে হবে μW। তাহলে দেখো c এর ভ্যালু কত, c এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸, VW কত 2.25 × 10⁸, এটা কেটে যাবে, আনসার হয়ে গেল 3/2.25। এই ক্যালকুলেশনে তোমরা একটু করে নেবে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে জলের প্রতিসরাঙ্ক কত এখান থেকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, যে 2 মিলিমিটার একটি কাচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। আলো মারাত্মক গতিবেগে, বুঝতে পারছো, চলতে থাকে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে, কিন্তু সেটা শূন্য মাধ্যমে। এখানে কি বলছে, তোকে 2 মিলিমিটার বেগে একটা কাচের ফলক অতিক্রম করতে হবে, তাহলে কাচের ফলকে বেগ চাই আমার, তবে তো আমরা বুঝতে পারবো। তাহলে এই কাচের ফলক যেটা রয়েছে তার বেদ যেটা, সেটা মনে করো ডি যদি বলি, সেটা হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এর মিউ কত, মিউ দেওয়া আছে দেখো, কাচের μW দেওয়া আছে, তাহলে কাচে আমরা VW নির্ণয় করতে পারো, কারণ বেগ যদি না জানো তাহলে তো আর সময় নির্ণয় করতে পারবে না। আচ্ছা বলো, সময় ইকুয়াল টু কত, সময় ইকুয়াল টু কত, তোমরা এই সমীকরণটা নিশ্চয়ই পড়েছো, অতিক্রান্ত দূরত্ব সময় হচ্ছে v × t, মানে S ইকুয়াল টু VT, এটা নিশ্চয়ই তোমরা পড়েছো। এখানে S মানে হচ্ছে দেখো ডি, তাহলে ডি ইকুয়াল টু হয়ে যাবে তোমার v × t, এখানে v মানে VW, তাহলে এখান থেকে t কি করে পাবে তোমরা, d/VW, তাহলে VW চাই, তাহলে VW কি করে নির্ণয় করবে না, VW মিউ সমান কি বলো c/v, ওই সমীকরণটা সবসময় মনে রাখবে যখনই আমাদের বেগের কথা বলবো। তাহলে মিউ ইকুয়াল টু যদি c/v হয়, তাহলে μW কত হবে বলো, c/VW হয়ে যাবে, c তো কনস্ট্যান্ট, c তো চেঞ্জ হবে না, তাহলে এখান থেকে আমরা VW পেয়ে যাব, VW হয়ে যাবে c/μW। c কত আছে বলো, c হচ্ছে যে 3 × 10⁸, c হচ্ছে 3 × 10⁸। আচ্ছা, μW কত দেওয়া আছে, μW দেওয়া আছে 3/2, তাহলে নিচে 3 হয়ে গেল, উপরে 2, 3 3 কেটে গেল, ইকুয়াল টু কত হবে না 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে দেখো 2 × 10⁸ মিটার/সেকেন্ড হচ্ছে গতিবেগ, তাহলে ডি এর জায়গায় কত হবে 2 মিলিমিটার। আবার দেখো 2 মিলিমিটার ইকুয়াল টু কত, 2 মিলিমিটার মানে হচ্ছে 2/1000 মিটার, 1000 দিয়ে ভাগ করলে মিটার পাবে, 1000 মানে 10⁻3, তার মানে 2/10⁻3 মিটার। তাহলে দেখো ডি এর জায়গায় যদি বসিয়ে দিই আমি 2/10⁻3 নয় কি, আর VW এর জায়গায় বসে যাবে দেখো 2 × 10⁸, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হয়ে যাবে 1/10⁻11, মানে 10⁻−11 সেকেন্ড। এত কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, বুঝতে পারছো, বিরাট গতিবেগ। 2 × 10⁸ মিটার/সেকেন্ড বেগ যদি পেরোয়, 2 মিলিমিটার পেরোতে কতক্ষণ সময় লাগবে, 10⁻−11 সেকেন্ড, যে সময়টাকে আমাদের চোখে ধরার ক্ষমতা আমাদের নেই। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি আলোক রশ্মি কাচ থেকে জলে প্রতিষ্ঠিত হলো, কাচে আলোর বেগ দেওয়া আছে, তাহলে তোমাকে জলে আলোর বেগ নির্ণয় করতে হবে। একটু আগেই বললাম দেখো, কাচ থেকে জলে প্রতিষ্ঠিত হয়েছে, কাচে আলোর বেগ দেওয়া আছে, তাহলে কাচে আলোর বেগ মানে ভিজি দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। জলে আলোর বেগ নির্ণয় করতে হবে, মানে VW ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে। জলের প্রতিসরাঙ্ক μW দেওয়া আছে 1.25, কাচের প্রতিসরাঙ্ক μG দেওয়া আছে 1.5, কি করে নির্ণয় করবে আমি একটু আগেই বললাম, μW ইকুয়াল টু কত হবে বলো, c/VW হবে তো, এবং μG কত হবে, μG হবে c/VG। এক কাজ করে দুটো সমীকরণে ভাগ করে দাও, আমার কি দরকার, আমার VW প্রয়োজন, তাহলে μG ডিভাইড বাই μW করো,
দুটো সমীকরণ যদি ভাগ করি মানে মিউ জি ডিভাইডেড বাই যদি মিউ ডাব্লিউ হয়, দেখো মিউ জি ডিভাইড বাই মিউ ডাব্লিউ, তাহলে মিউ জি কত বলো সি আপন ভিজি, সি আপন ভিজি, সি আপন ভিজি মিউ জি, তাহলে মিউ ডাব্লিউ সি আপন ভি ডাব্লিউ নিচে আছে, তার মানে এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে ভি ডাব্লিউ আপন সি, তাহলে সি সি কেটে গেল। ওকে, তাহলে এইখান থেকে আমাকে ভি ডাব্লিউ নির্ণয় করতে হবে, তাহলে ভিজি রেখে এইদিকে নিয়ে আসো, তাহলে দেখো মিউ জি ইন্টু ভিজি আপন মিউ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ডাব্লিউ, বাস মানগুলো বসিয়ে দাও, ভি ডাব্লিউ চলে আসবে। মিউ জি কত, মিউ জি হচ্ছে 1.5, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। ভিজি কত, ভিজি হচ্ছে যে 2 ইন্টু 10⁸, 2 ইন্টু 10⁸ আপন মিউ ডাব্লিউ কত, মিউ ডাব্লিউ হচ্ছে 1.25, বাস এই ক্যালকুলেশনটা করে নিলেই তোমার ভি ডাব্লিউ বেরিয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা করবে, ভেরি সিম্পল। দেখো তোমরা আমি যে ফর্মুলাগুলো বললাম এবং যেভাবে আমি অ্যাপ্লাই করছি ফর্মুলাগুলোকে যদি এইভাবে অ্যাপ্লাই করো খুবই ইজি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে। তাহলে দেখো প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণটা একটু জেনে না কীরকম বিষয়টা বটে। মানে মনে করো ধরো প্রতিসরণ হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যম, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। দেখো এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রতিসরণ ঘটছে, সে ঘন থেকে লঘু হতে পারে বা লঘু থেকে ঘন হতে পারে। তাহলে যারা সবচাইতে সিম্পলেস্ট আমরা বেশি অভ্যস্ত সবসময় করছি সেটা হচ্ছে লঘু থেকে ঘন। তাহলে কি হবে সেক্ষেত্রে, মনে করো এইটা যদি আপতিত রশ্মি হয় তাহলে এইটা হয়ে যাবে আমার প্রতিসিত রশ্মি, তাহলে এইটা যদি I1 হয় আর এইটাকে যদি আমরা I2 বলি, I2 বলি, তাহলে চ্যুতিকোণ কোনটা হবে বলো। চ্যুতিকোণ হচ্ছে আলোটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে, আলোক রশ্মিটা, যেটা আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল ওই বরাবর, কিন্তু সেটা ওই বরাবর না গিয়ে দেখো আলোক রশ্মিটা ঘুরে গেছে, ওই বরাবর না গিয়ে আলোক রশ্মিটা ঘুরে গেছে। ইয়েলো লাইন বরাবর আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মিটা এইদিকে না যেতে পেরে এইদিকে চলে এসেছে, তাহলে এই যে এত ডিগ্রি কোণে ঘুরে গেছে। আলোক রশ্মিটা এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে ঘুরে গেছে, তাহলে এই কোণটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে দেখো বিপ্রতীপ কোণ I1 সমান হয়ে যাচ্ছে কিন্তু I2 প্লাস ডেল্টা, তাহলে I1 সমান দেখো হয়ে যাবে I2 প্লাস ডেল্টা, এইখান থেকে তুমি ডেল্টা পেয়ে যাবে, ডেল্টা হয়ে যাবে দেখো I1 মাইনাস I2, I1 মাইনাস I2, তার মানে এই দুটো আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে যে বিয়োগফল সেটাই কিন্তু হচ্ছে তোমার ডেল্টা। তাহলে দেখো এখানে আমার আপতন কোণ দেওয়া আছে, তাহলে প্রতিসরণ কোণটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে চ্যুতি পেয়ে যাব। ওকে, আচ্ছা যদি মনে করো এটা এমন হতো উল্টো যদি হয়, মনে করো লঘু থেকে ঘন এসে ঘন থেকে লঘু হয়, তখন এটা উল্টো হবে I2 মাইনাস I1, যে কোণটা বড় সেটা আগে থাকবে, বাস আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে মড ভ্যালু তাদের যে বিয়োগফলের যে ভ্যালু সেটা নেবে, যেটা বড় হবে সেই কোণটা আগে হবে, কারণ একটা লঘু থেকে ঘন হতে পারে, ঘন থেকে লঘু হতে পারে। তাহলে কীভাবে তোমরা করবে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 দেওয়া আছে, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ দেওয়া আছে, মানে এটা অবশ্যই বায়ু থেকে এইভাবে আসছে, এটা আরও সোজা, দেখো এটা তো আরোই সোজা, এটা বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমে কত হয় প্রতিসরাঙ্ক 1, আর যেটা দ্বিতীয় মাধ্যম সেটা √2। এবারে বলছে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, মানে এইটা হচ্ছে যে 45 ডিগ্রি অলরেডি দেওয়া আছে। ওকে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কোনো এই মাধ্যমটা √2, তাহলে এই দিক থেকে এদিকে আসবে, তাহলে এই কোণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে I1 অলরেডি আমাদের গিভেন, তাহলে I2 আমাকে নির্ণয় করতে হবে, μ1 অলরেডি গিভেন এবং μ2 অলরেডি গিভেন। তাহলে বলো কি করবে, এই অ্যাঙ্গেলটা I2, স্নেলের সূত্র μ1 ইন্টু সাইন I1, সিম্পল স্নেলের সূত্র আমরা কিভাবে ইউজ করছিলাম বলো, স্নেলের সূত্র আমরা সিম্পল কিভাবে ইউজ করছিলাম, আমি একটু আগেই বললাম যে স্নেলের সূত্র ইউজ করার ক্ষেত্রে তোমাদের কোনো হেজিটেশন থাকবে না, শুধুমাত্র কি করবে, যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল। ওকে, যেই দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল, এইটুকু খেয়াল রাখবে। তাহলে I1 ইন্টু মানে μ1 ইন্টু সাইন I1 ইকুয়াল টু μ2 ইন্টু সাইন I2, বলো μ1 কত 1, তাহলে 1 ইন্টু সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু সাইন I2, সাইন I2 তো নির্ণয় করতে হবে, তাহলে সাইন 45 ডিগ্রি 1/√2 ইকুয়াল টু √2 ইন্টু সাইন I2, নয় কি, তাহলে সাইন I2 সমান কত, এই √2টা এদিকে চলে আসবে, তাহলে √2 2 হয়ে যাবে 1/2, সাইন কতর মান হাফ, I2 ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে এইটা আমার 30 ডিগ্রি চলে এসছে। দেখো তাহলে চ্যুতি কোণ কত হবে, I1 মাইনাস I2, 45 মাইনাস 30, তাহলে দেখো যে চ্যুতি কোণের কথা বলা হচ্ছে সেই চ্যুতি কোণ যেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করলাম সেটা আসলে I1 মাইনাস I2, তার মানে 45 ডিগ্রি মাইনাস
30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, 15 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট দেখো রশ্মি চ্যুতি কোণ কত হবে, তাই ছিল 15 ডিগ্রি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। দেখো বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, জল হচ্ছে ওয়াটার, তাহলে বায়ু সাপেক্ষে জলের MU/W বলতে পারি ইকুয়াল টু 4/3। যেমন 1mu2 লিখছিলাম দ্বিতীয় সাপেক্ষে প্রথম, তাহলে যদি বায়ু সাপেক্ষে জল বলছে তাহলে জলের মিউ/W, বায়ু সাপেক্ষে MU/W, এ হচ্ছে এয়ার। আবার বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মানে μg, কাচ সাপেক্ষে বায়ু সাপেক্ষে কত, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হয়ে গেছে 3/4। কি নির্ণয় করতে হবে? জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক μg, কাচ সাপেক্ষে জলের সাপেক্ষে, মানে আমাকে নির্ণয় করতে হবে μg/μw ইকুয়াল টু কত। আমাকে দেওয়া আছে μg/μa ইকুয়াল টু 3/4, আমাকে দেওয়া আছে μw/μa ইকুয়াল টু 4/3। ওকে, তাহলে দেখো এই দুটো দেওয়া আছে, ওইটা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এইখান থেকে কী করে আমরা μg/μw পাবো? এইটাকে ডিভাইডেড বাই এইটা করতে হবে। এই ইকুয়েশনটাকে যদি এইটা দিয়ে ভাগ করি, দেখো এই দিকের ইকুয়েশনটা কত আছে বলো না, μg/μa। ওকে, ডিভাইডেড বাই এইটা করবো মানে কি এটা উল্টে যাবে, তাহলে এইটা হয়ে যাবে দেখো μa/μw। তাহলে দেখো μg/μa মানে এটা 3/4। আচ্ছা এটা তো উল্টে গেছে, μa/μw মানে 3/4, এটাও হয়ে যাবে 3/4। ওকে, তাহলে এইখানে দেখো μa কেটে গেল, তাহলে দেখো পেয়ে গেলাম আমরা μg/μw ইকুয়াল টু 3 × 3 9/8। তাহলে এইটা হয়ে গেল দেখো কার সাপেক্ষে, গ্লাসের প্রতিসরাঙ্ক ওয়াটারের সাপেক্ষে μwg, Wμg চলে এলো 9/8। তাহলে বুঝতে পারলো কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। এটা যদি একবার বুঝতে পেরে গেছো তাহলে কিন্তু ভেরি ইজি। ওকে, চলো নেক্সট দেখা যাক যে তাহলে এবার দেখো পুরো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। ওকে, তাহলে একটা প্রিজম আমি অঙ্কন করি। আচ্ছা একটা প্রিজমের যদি আমরা প্রধান ছেদের কথা বলি তাহলে সেটা ট্রায়াঙ্গুলার শেপ হয়, তোমরা জানো। তাহলে সেটা কীরকম হবে না, সেই শেপটা হয়ে যাবে তোমাদের হচ্ছে যে সেটা হবে ত্রিভুজের মতো। তাহলে এইটা মনে করো প্রিজমের ওই প্রধান ছেদ এটা। ওকে, এটা মনে করো প্রিজমের প্রধান ছেদ। তাহলে এইটা যদি প্রিজমের প্রধান ছেদ হয় তাহলে এখানে একটা আপতিত রশ্মি যাবে। ওকে, আর এখানে একটা নির্গত রশ্মি হবে। তাহলে আমরা দেখি রশ্মির যে জার্নিটা সেই জার্নিটা কীরকম হবে, মানে প্রিজমের মধ্যে দিয়ে একটা রশ্মি কীভাবে যাবে, জার্নি অফ পাথ অফ আ লাইট রে, সেটা আমরা এখানে দেখব। তাহলে সেটা আমরা কীভাবে দেখো করবো, একটা মনে করো সাপোজ আমি একটা অন্য কালার নিই। ওকে, ইয়েলো। ওকে, তাহলে দেখো এটা যদি আপতিত রশ্মি হয় মনে করো, আরে বাস, এটা যদি মনে করো আপতিত রশ্মি হয়, এইটা যদি মনে করো আপতিত রশ্মি হয়, এইটা হলো আপতিত রশ্মি। তাহলে এই আপতিত রশ্মিটা দেখো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে তো প্রবেশ করবে। এবারে এইখানে একটা খেয়াল রেখে দেখো, এই মাধ্যমটাকে যদি আমরা μ1 বলি তাহলে এই দিকের মাধ্যমটাও কিন্তু μ1, কিন্তু ভেতরের মাধ্যমটা কত আসলে, ভেতরের মাধ্যমটা আসলে μ2, ভেতরের মাধ্যমটা আসলে μ2, এই মাধ্যমটা কত আসলে μ2। ওকে, তাহলে ভেতরের মাধ্যমটা μ2, তাহলে ভেতরের মাধ্যমটা হচ্ছে কাচ মাধ্যম, এটা বাইরের থেকে কী হবে বেশি হবে, তার মানে এটা ঘন মাধ্যম। তাহলে রশ্মির জার্নিটা কীভাবে হবে দেখো, এই রশ্মিটা যখন এখানে প্রবেশ করবে তখন অভিলম্বের দিকে সরে আসবে, কিন্তু এইখান থেকে যখন ওই দিকে দূরে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি অভিলম্বটা এখানে অঙ্কন করি, অভিলম্বটা কীরকম হবে দেখো, অভিলম্বটা যদি আমি এখানে অঙ্কন করি এর সঙ্গে লম্ব হবে তো না, তাহলে এইটা হয়ে যাবে দেখো এর অভিলম্ব, এইটা হয়ে যাবে অভিলম্ব। তাহলে অভিলম্বের দিকে সরে আসবে মানে কি, অভিলম্বের দিকে সরে আসবে মানে কি, মানে রশ্মিটা এই দিকে আসবে। তাহলে এই রশ্মিটা এইখান থেকে যখন প্রতিষ্ঠিত হবে তখন রশ্মিটা এই দিকে চলে আসবে। ওকে, এবার দেখো এইখানে যদি আমি আবার অভিলম্ব অঙ্কন করি, ওইখানে যদি আমরা আবার অভিলম্ব অঙ্কন করি যেটা এরম টাইপের হবে, এরম টাইপের হবে নয় কি অভিলম্ব, তাহলে এইখানে আবার কি হবে দেখো, এখানে আবার কি হবে দেখো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন, কারণ এটা হচ্ছে যে লঘু মাধ্যম। তাহলে যদি অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে রশ্মিটা কোন দিকে যাবে, রশ্মিটা এই দিকে যাবে নয় কি, এই দিকে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। দেখো ভেবে দেখো, তাহলে এটা হচ্ছে জার্নিটা অ্যাকচুয়ালি রশ্মির। তাহলে এইবারে যদি আমরা এটা বলি যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম এ অ্যাঙ্গেল, যেটা কিন্তু প্রতিসারক কোণ বা প্রিজম কোণ ধরা হয়। ওকে, এবার দেখো এইটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এই কোণটা যেটা হবে সেটা হচ্ছে আপতন কোণ, তাহলে সেটাকে আমি I1 বললাম। তাহলে দেখো রশ্মিটা এবার এইভাবে গেছে, তারপর এইভাবে বেরিয়েছে, এইটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই দেখো এটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এইটা হচ্ছে I1, তাহলে এখানে প্রতিসরণ কোণ কোনটা হবে এইটা, তাহলে এইটাকে আমি R1 ধরলাম প্রতিসরণ কোণটাকে।
আর এই দিকে যখন এটা আপতিত হচ্ছে ভেবে দেখো, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা করছে সেটা যদি আমরা R2 ধরি, আর এটি যে কোনো নির্গমন হচ্ছে বা এইখানে যে প্রতিসরণ কোণ বলতে পারি I2, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, এখানে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, এইখানে আপতন কোণ R2 ধরেছি, এখানে প্রতিসরণ কোণ I2 ধরেছি। এরকম ধরার কারণটা কি? কোনো কারণে এটা একটা কনভেনশন। আসলে আমরা ভেতরের কোণগুলোকে R দিয়ে প্রকাশ করতে চাইছি, বাইরের কোণগুলোকে I দিয়ে প্রকাশ করতে চাইছি। আপতন কোণ I1, নির্গমন কোণ I2। ওকে, এখানে দেখো R1 R2 এবং এর মধ্যে একটা সম্পর্ক আসবে, খুবই সিম্পল। আমরা যদি এই পয়েন্টটাকে P বলি, এই পয়েন্টটাকে Q বলি, আর এই পয়েন্টটাকে N বলি, দুটো নর্মাল যেখানে মিলিত হয়েছে, তাদেরকে এ পিউ কিউ এন একটা চতুর্ভুজ তৈরি করেছে, আর পি কিউ এন একটা ত্রিভুজ তৈরি করেছে। তাহলে যদি আমরা বলি দেখো যে এ পি, ওকে, কিউ এন বা এন কিউ চতুর্ভুজ থেকে যদি তোমরা বলো, এই চতুর্ভুজ থেকে আমরা কি পাচ্ছি বলো? এই চতুর্ভুজ থেকে দেখো, চতুর্ভুজের এই যে অ্যাঙ্গেলটা দেখো, এ পি এন অ্যাঙ্গেলটা না, কোন এ পি এন ভেবে দেখো, কোন এ পি এন, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এখানে লম্ব টেনেছি। আবার এই দিকের কোনটা দেখো এ কিউ এন, এদিকেও 90 ডিগ্রি। তাহলে প্লাস কোণ এ কিউ এন যদি বলি, এদের অবশ্যই সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকছে, এ কোণ আর এন কোণ, এই উপরেরটা নিচেরটা, তাহলে কোণ এ প্লাস কোণ এন যদি বলি, তাহলে এটাও কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি, হতে বাধ্য, টোটাল 360 ডিগ্রি। এবারে যদি আমরা পি কিউ এন ত্রিভুজটার কথা বলি, ত্রিভুজ পি কিউ এন এর কথা বলি দেখো, তাহলে পি কিউ এন ত্রিভুজ থেকে আমরা কি পাবো? পি কিউ এন ত্রিভুজ থেকে আমরা পাবো R1 প্লাস R2 প্লাস কোণ এন ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো R1 প্লাস R2 প্লাস যে এন অ্যাঙ্গেলটা রয়েছে ইকুয়াল টু 180 ডিগ্রি। এবারে খুবই সিম্পল, তোমরা যদি 2 এবং 3 নম্বর সমীকরণটাকে দেখো, কম্পেয়ার করে দেখো, তাহলে দেখো এই যে এর জায়গায় এখানে কত বসেছে? R1 প্লাস R2। তাই 2 এবং 3 থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এ ইকুয়াল টু R1 প্লাস R2। অ্যাকচুয়ালি কোণ এ সমান, এটাকে সিম্পল লেখা হয় এ ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে যে আমাদের কিন্তু এখানে যে এ মানে প্রিজমের যে কোণটা বা প্রতিসারক কোণটা রয়েছে, তার সঙ্গে এখানে যে ভেতরের কোণগুলো রয়েছে R1 R2 কি সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু কাজে লাগাবো যখন আমরা আলোকরশ্মির চ্যুতি নির্ণয় করব। ওকে, তাহলে দেখো আমরা যদি আলোকরশ্মির চ্যুতি নির্ণয় করতে চাই, আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? দেখো একটু ভেবে দেখো, প্রথম সারফেসটার ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কত হবে? I1 মাইনাস R1। আমি কি বললাম যে দুটো কোণের মধ্যে, আপতিত কোণ এবং প্রতিসরণ কোণের দুটো কোণের মধ্যে যে কোণটা বড় হবে, বড় কোণটা মাইনাস ছোট কোণটা করলে কিন্তু আমরা কিন্তু আলোকরশ্মির যে চ্যুতি সেটা পেয়ে যাবো। তাহলে প্রথম মানে আমি যদি এটাকে ABC নাম দিয়ে দিই, ABC, তাহলে দেখো ABC মানে এবি সারফেসটার ক্ষেত্রে চ্যুতি কোণ কত হবে? ডেল্টা 1 যদি আমরা বলি, সেই ডেল্টা 1 সমান হয়ে যাবে কিন্তু I1 মাইনাস R1। আচ্ছা, দ্বিতীয় যে সারফেসটা রয়েছে, এই সারফেসের ক্ষেত্রে কত হবে? দেখো এই সারফেসের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে I2 মাইনাস R2। তাহলে এটা যদি আমরা ডেল্টা 2 বলি, তাহলে ডেল্টা 2 হয়ে যাবে তোমাদের I2 মাইনাস R2। ওকে, তাহলে মোট চ্যুতি কত হবে? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। আচ্ছা, এটা মোট চ্যুতিটা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 কেন হচ্ছে, এইটাও আমরা বুঝতে পারবো। দেখো এইটা আমরা কীভাবে বুঝতে পারবো? দেখো এই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবো কীভাবে। দেখো মনে করো প্রথম যে রশ্মিটা ছিল, ভেবে দেখো, প্রথম যে রশ্মিটা ছিল ওই রশ্মিটা কোনটা দিয়ে যাচ্ছিল বলো? প্রথম রশ্মিটা কোন দিকে যেতে চাইছিল? প্রথম রশ্মিটাই যে ইয়েলো রশ্মিটা কিন্তু এই লাইনে যেতে চাইছিল সোজা, কিন্তু চলে গেছে এই লাইনে, এই দিকে চলে এসছে। ভেবে দেখো, তাহলে অ্যাকচুয়ালি চ্যুতি কোনটা বলো দেখি? যদি আমরা ফাইনাল বলি, এ যেতে চাইছিল তো এই বরাবর, এই বরাবর, কিন্তু গেছে এই বরাবর। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট চ্যুতি ডেল্টা। দেখো এই ডেল্টার সঙ্গে আমি কেন বলছি ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 কেন বলছি? দেখো কারণ দেখো এই I1 মাইনাস R1 করলে আমরা যেটা পাবো অ্যাকচুয়ালি সেটা এই কোণটা। কারণ দেখো এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ। কারণ দেখো এইখানে দেখো যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু যাচ্ছে এই দিকে, তাহলে এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে এইটাকে যদি আমরা ডেল্টা 1 বলি, ভেবে দেখো, মানে এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা 1, তাহলে এই কোণটা হচ্ছে যে ডেল্টা 1। আবার দেখো যদি এই দিকে ভাবি, তাহলে এই দিকে রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন দিকে বলো? এই দিকে রশ্মিটা যাওয়ার কথা ছিল হচ্ছে যে সোজা এই বরাবর, কিন্তু যাচ্ছে এই দিকে, তাহলে এইটা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে এইটা হচ্ছে ডেল্টা 2। আবার এইটা যদি ডেল্টা 2 হয়, এইটাও ডেল্টা 2। তাহলে দেখো এইখানে যদি ত্রিভুজটার কথা দেখো, এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজটা দেখো, এর ভেতরের দুটো কোণ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, আর বাইরের কোণটা হচ্ছে ডেল্টা। এটাকে আমি আর একটু বড় করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বিষয়টা কি হচ্ছে, এইখানে দেখো এই ডেল্টা 1 আর ডেল্টা 2 হচ্ছে ভেতরের কোণ, ডেল্টা হচ্ছে বাইরের কোণ। তাহলে আমরা কি জানি? সিম্পল ত্রিভুজের যে আমরা প্রপার্টি জানি
যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, তাহলে ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। মানে এটা জিওমেট্রিক্যালিও কারেক্ট, আমি এটা বলতে চাইছি, জিওমেট্রিক্যালিও কারেক্ট এটা। তাহলে আমরা যদি সিম্পল এইভাবে লিখতে চাই যে ডেল্টা ওয়ান আমরা ডেল্টা টু পেয়ে গেছি, তাহলে মোট যদি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু আমরা না বুঝেও লিখে দিতে পারি, আনসার চলে আসবে। কিন্তু যদি তোমরা অ্যাকচুয়ালি বুঝতে চাও তাহলে এখানে ত্রিভুজটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে অন্তস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান, ওইখান থেকে হচ্ছে। যদি এই মুহূর্তে না বুঝতে পারছো এটা ছেড়ে দাও, কারণ পরীক্ষার সময় তোমার যদি প্রমাণটা আছে ডাইরেক্ট ডেল্টা ওয়ান বের করবে, ডেল্টা টু বের করবে, যোগ করে দেবে। কেউ জিজ্ঞেস করতে যাবে না পরীক্ষায়, স্যার তোমাকে খাতা নিয়ে চলে আসবে না যে কীভাবে হয়েছে। ওকে, কিন্তু ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস এটা জানার দরকার ছিল। যদি প্রথমে এটা না জেনেছো এখন আর বেশি মাথায় ঢোকাতে যেও না, বুঝতে পারবে না। তোমরা শুধু একটা বিষয় মনে রাখবে, প্রথম সারফেসের ক্ষেত্রে ডেল্টা ওয়ান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান, দ্বিতীয় সারফেসে আই টু মাইনাস আর টু, তাহলে দুটোই যোগ করলেই হয়ে যাবে, তাহলে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। তাহলে দেখো ডেল্টা ওয়ান আমরা কত লিখতে পারবো, ডেল্টা ওয়ান হচ্ছে যে আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর ডেল্টা টু কত হবে আই টু মাইনাস আর টু। ওকে, তাহলে দুটো যদি যোগ করে দিই আই ওয়ান প্লাস আই টু একসঙ্গে নিয়ে নিই, মাইনাস দেখো হয়ে গেল আর ওয়ান প্লাস আর টু, কারণ মাইনাসটা কমন নিলে দুটো প্লাস হয়ে যাবে। আর একটু আগে আমরা প্রমাণ করে রেখেছি এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, তাহলে দেখো আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এইটা হয়ে গেলো ডেল্টা। এইটা হচ্ছে তোমার আলোক রশ্মির চ্যুতি ডেল্টা। এই প্রমাণটাও কিন্তু অনেক সময় পড়তে পারে পরীক্ষায়, আর এটা দিয়ে প্রবলেমও হতে পারে। এবার দেখো এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়, অঙ্ক দিয়ে দেয়। কী কনসেপ্টটা না, এই ডেল্টার মান সব থেকে মিনিমাম কখন হবে। যদি তোমাকে মিনিমাম চ্যুতির কথা বলা হয়, মানে ডেল্টা এম দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম হয়ে যাবে কখন, মনে রাখবেন না, যখন আই ওয়ান সমান আই টু, আই ওয়ান সমান আই টু মানে আপতন কোণ এবং নির্গমন কোণ যদি সমান হয় তাহলে কিন্তু ডেল্টা মিনিমাম হবে। তাহলে সেক্ষেত্রে যেটা আই ওয়ান প্লাস আই টু আছে, এটাকে এই দুটোকে যদি আমরা আই এর সঙ্গে সমান বলি, তাহলে আই ওয়ান প্লাস আই টু দুটো একই হয়ে গেল, তাহলে ডেল্টা মিনিমাম হয়ে যাবে কিন্তু আই প্লাস আই মাইনাস এ, তার মানে সেক্ষেত্রে হয়ে যাবে টু আই মাইনাস এ। তখন কিন্তু এইটাকে আমরা ডেল্টা মিনিমাম বলতে পারি, ডেল্টা মিনিমাম হচ্ছে আসলে টু আই মাইনাস এ। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট মিনিমাম ডেভিয়েশন। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা এটা করতে পারো। এই মিনিমাম ডেভিয়েশন পরীক্ষাতে আসে না সাধারণত, কারণ এটা সিলেবাসে মানে প্রমাণ করতে তোমাকে দেবে না। দেখো প্রমাণ করতে গেলে তোমাকে এইটাও প্রমাণ করতে হবে যে আই ওয়ান সমান আই টু কেন হচ্ছে ডেল্টা মিনিমামের জন্য। আমি তো এটা লিখে দিলাম হঠাৎ যে ডেল্টা সমান ডেল্টা মিনিমাম হবে যখন আই ওয়ান সমান আই টু, কে বলেছে আমাকে? আমি আগে করেছি, কখনো প্রমাণ করেছি, তাই আমি জানি। আমি ক্লাস 12-এর সময় ওদেরকে করাতে হয়, আমি জানি। কিন্তু তোমাদের বইতে তো এটা দেওয়া নেই, তোমরা তো এটা জানো না, কারণ তোমাদের সিলেবাসে এটা নেই। তাহলে তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো ডেল্টা ইজগুলো ডেল্টা এম যখন আই ওয়ান ইজগুল টু আই টু ইজগুল টু আই। তোমরা এই ইনফরমেশনটা ডাইরেক্ট লিখে দেবে যদি পরীক্ষাতে পড়ে। যদি পরীক্ষাতে ভুল করে পড়ে যায় যে ডেল্টা মিনিমাম নির্ণয় করো, তাহলে কি করবে তোমরা? এই কোশ্চেন ডাইরেক্ট লিখবে যে ডেল্টা সমান ডেল্টা মিনিমাম যখন আই ওয়ান সমান আই টু সমান আই। প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, তো প্রমাণ আসার সম্ভাবনাও কম। ওকে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, অঙ্কে দিয়ে দিতে পারে। ওকে, তাহলে দেখো জেনারেল ফর্মুলা আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, আর মিনিমাম হলে টু আই মাইনাস এ। তো দেখো আমরা কোয়েশ্চেন করলে বুঝতে পারবো বিষয়টা। ওকে, তো দেখো এখানে একটা কোয়েশ্চেন নিয়েছি আমি, যে কোনো প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হয়। তার মানে আই ওয়ান তোমাকে দেওয়া আছে 30 ডিগ্রি আপতন কোণ, আর নির্গমন কোণ আই টু দেওয়া আছে 60 ডিগ্রি। বলছে চ্যুতিকোণ 40 ডিগ্রি হলে, চ্যুতিকোণ 40 ডিগ্রি, চ্যুতিকোণ কত 40 ডিগ্রি, মানে ডেল্টা দেওয়া আছে 40 ডিগ্রি। তোমাকে নির্ণয় করতে হবে প্রিজমের প্রতিসারক কোণের মান কত, মানে এ ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখনই আমরা সম্পর্কটা বললাম যে ডেল্টা সমান হচ্ছে যে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, তাহলে তোমাকে এ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে এ কত হবে বলো, আই ওয়ান প্লাস আই টু মাইনাস ডেল্টা। তাহলে আই ওয়ান প্লাস আই টু মানে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মানে সিম্পল 50 ডিগ্রি আনসার হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। ওকে, এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট দেখো, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে, মানে ডেল্টা এম। ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম দেওয়া আছে 20 ডিগ্রি। আমাকে কি জিজ্ঞেস করছে আপতন কোণ কত হলে, মানে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু কত। কারণ দেখো ডেল্টা এম এর যে ফর্মুলা ছিল সেটা কি সিম্পল 2i মাইনাস এ, তাহলে আমার দুটো অ্যাঙ্গেল এখানে প্রয়োজন নেই, একটি অ্যাঙ্গেলই যথেষ্ট, দুটোই সমান তো। কিন্তু দেখো এটি দেওয়া নেই, কিন্তু বলা আছে সমবাহু প্রিজম। সেটা সমবাহু প্রিজম যদি হয় তাহলে এটাতে প্রত্যেকটা কোণেই 60 ডিগ্রি হবে, 60 60 60, তাহলে এই কোণটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। তাহলে এ সমান কিন্তু অটোমেটিক্যালি বলা আছে, ভাবতে পারো যে 60 ডিগ্রি। তাহলে দেখো ডেল্টা এম 20 ডিগ্রি, ডেল্টা এম কত বলা আছে 20 ডিগ্রি ইকুয়াল টু 2i মাইনাস 60 ডিগ্রি। আমাকে আই নির্ণয় করতে হবে, 60টা দিকে নিয়ে আসো,
তাহলে 80 ডিগ্রি সমান হচ্ছে যে 2i, তার মানে i সমান 80/2 মানে হচ্ছে যে 40 ডিগ্রি। তার মানে আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলেই কাজ হবে। ওকে, চলো নেক্সট দেখছি। নেক্সট দেখি কি বলছে দেখো, সেম একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি এবং অপর পৃষ্ঠে নির্গমন কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো দুটো দেওয়া আছে, কারণ মিনিমাম বলা নেই। যখন এই ন্যূনতম চ্যুতি বলবে তখন একটা অ্যাঙ্গেলেই কাজ হয়ে যাবে, কিন্তু ন্যূনতম চ্যুতি না বলে দুটো অ্যাঙ্গেল দরকার। তাহলে I1 সমান এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, নির্গমন কোণ মানে I2 সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ডেল্টা সমান কত জিজ্ঞেস করেছে, আর যেহেতু সমবাহু প্রিজম তাহলে একটু আগেই বললাম এ সমান অবশ্যই 60 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান কত হবে বলো, I1 প্লাস I2 মাইনাস এ, নির্ণয় করতে হবে ডেল্টা। তাহলে 30 প্লাস 60 মাইনাস 60, তাহলে 60 কেটে গেল 30, তাহলে ডেল্টা সমান 30 ডিগ্রি। খুবই সিম্পল, কিন্তু এখান থেকে যদি কোয়েশ্চেন আসে খুবই সিম্পল, অঙ্ক ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এবার দেখো আমরা নেক্সট কিন্তু ডিসকাস করব লেন্স অ্যান্ড ইটস টাইপ। ওকে, তো দেখো এটা আমরা নেক্সট ক্লাসে করব, লেন্স এবং ইটস টাইপ এবং যে বাকি পোর্শনটা রয়েছে। ওকে, লেন্স এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন ধরনের বর্ণ, আলোর বিচ্ছুরণ, এইসব বিষয়গুলো রয়েছে। ওকে, এবং লেন্সের যে বিভিন্ন কেসগুলো রয়েছে সেই কেসগুলো বিভিন্ন ক্ষেত্রে, যেমন প্রতিবিম্ব কোথায় হবে, কোথায় আমাদের বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, তো বাকি যে পোর্শনটা রয়েছে, যেটা লাস্ট পোর্শনটা রয়েছে আলোর, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে ওকে, তাহলে আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।